ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসাইন। আমি লম্বা রেসের ঘোড়া, এই বাক্যটার অর্থটা কি? দীর্ঘমেয়াদী বা যাদের সার্ভাইভাল বেশি হয় এরকম কিছু। মানে তুমি তো অনেক বেশি গভীরে চলে যাচ্ছ, মানে কি পরিমাণ চাল্লু মানে আমার মুখ দিয়ে বলাতে চাচ্ছে সে যে লম্বা রেসের ঘোড়া কিনা এই বিষয়টা, তাই তো? মনতেই সম্মতি লক্ষণ। এনিওয়েজ, লম্বা রেসের ঘোড়া শাব্দিক অর্থে এই বিষয়টা কিন্তু এখন ট্রেন্ড। শীতের ভোরে সবাই যখন লেপ গায়ে দিয়ে আরামে ঘুমাচ্ছে, আপনি তখন দৌড়াচ্ছেন, তাও আবার অনেকটা পথ জুড়ে। এর নামই হচ্ছে ম্যারাথন, যা এখনকার সময়ে নতুন ফিটনেস ট্রেন্ড। আর এই ট্রেন্ডকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ম্যারাথন। এই যেন বিদেশি দৌড়বিদদের এক মিলন মেলা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে 10 জানুয়ারি দিনটিকেই বেছে নিয়েছেন আয়োজকরা। ম্যারাথন দীর্ঘ বিরতিহীন এক অনুভূতি মেলে এই শব্দে, কিন্তু ক্রীড়া বিশ্বে তা উল্টো। ম্যারাথন মানে স্বপ্নের এক বিশাল পথ, দূরপাল্লার দৌড়। এই ইভেন্টটির ইতিহাসও প্রাচীন। শুরুটায় জড়িয়ে আছে গ্রিক সৈনিকদের গল্প। খ্রিস্টপূর্ব 490 সালের ম্যারাথন যুদ্ধে জয়ের সুসংবাদ বহন করে অ্যাথেন্স শহরে দৌড়ে এসেছিল গ্রিক সৈনিক পেইডিপ্পিডেস। সেই দৌড়টিকে স্মরণে রেখেই ম্যারাথন, আর সেই থেকে ম্যারাথন এখন বিশ্ব ক্রীড়ার মর্যাদা করা এক ইভেন্ট। আর তাই তো জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত নানা আয়োজনের মধ্যে অন্যতম সংযোজন বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021, যেখানে দেশীয়দের সাথে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন আর মরক্কোর সাথে মালদ্বীপ, নেপাল, পাকিস্তানের সাফ রানার সহ মোট 37 জন বিদেশি দৌড়বিদ অংশ নেবেন। ফুল ম্যারাথনে পুরুষ ও নারী বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন পাবেন $15,000, রানার আপ পাবেন $10,000। রোববার সকাল 6:30টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে গুলশান 2, গুলশান 1 হয়ে হাতিরঝিলে এসে দৌড় শেষ করবেন রানাররা। আয়োজনটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সকাল 6:30টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলের সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। ম্যারাথন জুড়ে রাখা হয়েছে ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেই প্রাচীন গ্রিক ইতিহাসের ম্যারাথন যুদ্ধ থেকে শুরু করে অনেক স্মরণীয় দিনের সাক্ষী হয়েছে ম্যারাথন বা দূরপাল্লার দৌড়। কাল জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেই সাক্ষ্য তালিকায় নতুন সংযোজন ঢাকা ম্যারাথন 2021। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। মঞ্জুরি জানিয়ে দিল আসলে কি হতে যাচ্ছে ম্যারাথনে, কিন্তু ম্যারাথনে কি অংশগ্রহণ করা হচ্ছে? না, আমার তো অংশগ্রহণ করা হচ্ছে না, কারণ আমার তো স্পোর্টস লাইভ আছে। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু একটা অজুহাত। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু আমি অংশ নিতে পারছি না, কারণটা হচ্ছে আমি এখনও আসলে ম্যারাথনে অংশ নেওয়ার মতো ফিজিক্যালি ফিট না। তবে আগামীকাল যারা এই ম্যারাথনে অংশ নেবেন, দেশি বিদেশি প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে। এবং এই ম্যারাথনের ব্যাপারে কথা বলার জন্য আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ, পরিচালক ISPR। স্যার, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমে সাধুবাদ জানাবো এরকম একটা চমৎকার আয়োজনের জন্য। দ্বিতীয়ত আমি একটু জিজ্ঞেস করতে চাই, তা হচ্ছে আমাদের ঢাকা শহরে বিশেষ করে আমাদের যে পরিমাণ অবস্টাকলস রয়েছে, এসব বাধা বিঘ্নতা অতিক্রম করে একটা ম্যারাথন আপনারা আয়োজন করতে যাচ্ছেন, কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন এর মধ্যে? ধন্যবাদ আপনাকে। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি যে বিষয়টি বলতে চাইছি যে একটা ডিসিপ্লিন ফোর্সের অংশ হিসাবে আমরা এই দায়িত্বটা পেয়ে আমরা যথেষ্ট গর্বিত, এবং আমরা মনে করছি যে এই ধরনের দায়িত্ব পালন করতে পারে সত্যি আমরা আমাদের এই আসনটি অনেক উচ্চতায় পৌঁছে গেছে। তো আমাদের সাথে বিভিন্ন ধরনের পার্টনাররা আছেন, আমাদের সাথে স্পন্সররা আছেন। আমরা সবার সাথে কাজ করেছি, সবার যথেষ্ট সহযোগিতা পেয়েছি, এবং আমরা বলবো যে এই ব্যাপারে আমাদের যে পুরনো যে অভিজ্ঞতা আছে সেই সবের আলোকে মূলত আমরা তেমন কোনো বাধাই ফেস করিনি, এবং আমার মনে হচ্ছে আমরা যথেষ্ট দক্ষভাবে এটি আয়োজন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার,
এই যে করোনার সময়, মহামারীর সময় যে এরকম একটা ম্যারাথনের আয়োজন আপনারা করছেন, সো এই করোনার যে প্রোটোকলগুলো এগুলো মেইনটেনেন্স আপনারা কিভাবে করেছেন এবং মেইনটেইন করে করাটা কতটুকু চ্যালেঞ্জিং হয়েছে কালকের আয়োজনটা? করেন দেখতে পারবেন যারা বিদেশি যারা এসেছেন, দেশি যারা আছেন, সবাইকে করোনা টেস্ট করে তাদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হচ্ছে এবং করোনা টেস্ট করার পরে তাদের সাথে আসলে কন্ট্যাক্ট ছিন্ন করা হয়েছে, ক্লোজ কন্ট্যাক্টে কাউকে আসতে দেওয়া হয়নি। এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সীমিত আকারে 100 জন করে এই প্রার্থিতা নিয়ে এটা হচ্ছে। আমাদের আলটিমেট এইম কিন্তু হচ্ছে 10 লক্ষ নাগরিককে এই ম্যারাথনের আওতায় নিয়ে আসা, এবং সেটিও এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে একটি অ্যাপসের মাধ্যমে আমরা করতে যাচ্ছি, যেখানে এ পর্যন্ত প্রায় 1.5 লক্ষ লোক এটা অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আরো যুক্ত হবেন আমরা আশা করছি, যেটি 7ই মার্চ অর্থাৎ 10ই জানুয়ারি থেকে শুরু হয়ে 7ই মার্চ পর্যন্ত চলমান থাকবে। স্যার, আপনি ভার্চুয়াল রানিং এর কথা বলছেন, কিন্তু আগামীকাল যে ম্যারাথনটা হচ্ছে আমরা জানতে পেরেছি 37টা দেশের কন্টেস্টেন্ট তারা অংশগ্রহণ করছেন। এই কমিউনিকেশনটা উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আপনারা কিভাবে মেনটেন করলেন? আচ্ছা, এখানে একটু সংশোধন আছে, সেটা হচ্ছে আসলে পাকিস্তান শেষ পর্যন্ত যোগদান করছে না। মোট 35টি দেশে, মোট 10টি দেশের 35 জন এখানে যোগদান করছেন। তো এটার জন্য আমরা সবাই মিলে কাজ করেছি। আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন কাজ করেছে, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করেছে, এছাড়াও আমাদের যারা ওই যে স্পন্সর আছেন স্পোর্টস ভিশন, তারাও কাজ করেছেন। আমরা সবাই মিলে যুক্ত হয়ে এই সকল দেশগুলির সাথে যুক্ত হয়ে আমরা অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল ম্যারাথন রেসেস যারা আছে তাদের মাধ্যমে এই প্রতিযোগীদেরকে আসলে সংগঠিত করেছে। স্যার, লাস্টলি যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই, আমাদের বাংলাদেশে এরকম একটা ইভেন্ট অত্যন্ত প্রশংসার দাবিদার এবং একটা কালচার কিন্তু বিল্ড আপ হচ্ছে আস্তে আস্তে। বিশেষ করে আমরা একটা কথা সবসময় বলি যে স্বাস্থ্যই সকল সুখের মূল, এবং এই সুখ নিশ্চিত করার জন্য অবশ্যই আপনাকে ব্যায়াম করতে হবে, দৌড়াতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রয়োজন। একটু জানতে চাইবো এই ধরনের আয়োজন অদূর ভবিষ্যতে আপনারা আরো করতে চান কিনা, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ধন্যবাদ আপনাকে। এবং সুখের বিষয় হচ্ছে যে এটি চলমান থাকবে, এটি এবারই শুরু হলো এবং আগামী বছর থেকেও এটি জাতির জনকের প্রতি শ্রদ্ধা রেখে এই ম্যারাথনটি চলমান থাকবে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। অসংখ্য ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ, পরিচালক আইএসপিআর, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। যে বিষয়টা আমরা বলছিলাম যে আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল এবং এই কালচারটা বিল্ড আপ হচ্ছে বাংলাদেশে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। সেটাই বলছিলাম যে এই যে এরকম একটা ম্যারাথনের রেসের কথা কল্পনা করাটা কিছুদিন আগে মনে হয় অনেক এরকম আয়োজন করাটা খুব একটা টাফ একটা ব্যাপার ছিল, যেটা এখন খুব সহজে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে এরকম একটা মহামারীর মধ্যে যে আয়োজনটা হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে সাধুবাদ জানানোর ব্যাপার আসলে। আচ্ছা, এটা তো একটা রানিং ইস্যু। আমরা এই মুহূর্তে এবারে একটা বার্নিং ইস্যু নিয়ে আসলে কথা বলতে চাই, এবং সেই বার্নিং ইস্যুটা হচ্ছে পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা। আপনারা যারা যমুনা টেলিভিশনের নিয়মিত দর্শক আছেন ভাবতেই পারেন যে স্পোর্টস লাইভে বসে আমি কেন আইডেস্কের সংবাদ দিচ্ছি। এর পেছনে কারণটা হচ্ছে এই যে ঘটনাটা, তাকে এই ঘটনাটা যুক্তরাষ্ট্রকে 10 ধাপ পিছিয়ে দিয়েছে, এমন মন্তব্য ব্যক্ত করেছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। কট্টর ট্রাম্প বিরোধী বলে পরিচিত লেব্রন এই ঘটনাকে বলেছেন যুক্তরাষ্ট্রের আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার উপর সবচেয়ে বড় হামলা। যুক্তরাষ্ট্র 50টি রাজ্যের অনিন্দ্য সুন্দর ভূপ্রকৃতির বিশাল এক দেশ। পৃথিবীর সবচেয়ে বড় সমরশক্তিই নয়, সবচেয়ে ধনী ও সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশও। স্বাধীন মুক্ত সমাজ, সুযোগ, স্বচ্ছতা আর সম অধিকারের দেশ যুক্তরাষ্ট্র, যেখানে রয়েছে পৃথিবীর শীর্ষ বাস্কেটবল লিগ NBA। টাকার ঝনঝনানিতে যে লিগ পৃথিবী সেরা, 30টি দল খেলে উত্তর আমেরিকার এই পেশাদার লিগে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের অস্ত্র হাতে আক্রমণ প্রভাব ফেলেছে NBA-র ওপর। আক্রমণের খবরে বন্ধ হয়ে যায় মিয়ামি বোস্টন ম্যাচ, কিন্তু পরক্ষণেই খেলোয়াড়রা কোর্টে নামার সিদ্ধান্ত নেন। গণতন্ত্রের প্রতি নগ্ন ও কুরুচিপূর্ণ হামলার প্রতিবাদে ফেটে পড়ে NBA। ট্রাম্প বিরোধী বলে পরিচিত লস অ্যাঞ্জেলেস লেকার্স ফরওয়ার্ড লেব্রন জেমস কথা বলেন গণমাধ্যমে। 36 বছর বয়সী তারকা বিশ্বাসই করতে পারছেন না যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর এত বড় আঘাত।
We live in two Americas. আমরা এখন দু ধরনের যুক্তরাষ্ট্রে বাস করছি। এর বড় উদাহরণ ক্যাপিটল হিলে হামলা। আপনি এটা দেখতে চাইবেন না, বিশ্বাসও করতে পারবেন না যা ঘটেছে। যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দিয়েছে এক ধাপ। সেটাই বা বলি কেন, আসলে 10 ধাপ পিছিয়ে দিয়েছে। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি আপনার বাচ্চা বা নাতি নাতনিদের কি উত্তর দেবেন? আমরা তো যুক্তরাষ্ট্রকে এভাবে দেখতে চাইনি। Backwards. ট্রাম্প ও বর্ণবাদ বিরোধী জেমস এই ঘটনায় বিদায়ী প্রেসিডেন্টের সরাসরি যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করেন। যুক্তরাষ্ট্রে কালো ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর রোল মডেল এই তারকা বাস্কেটবল খেলোয়াড়। ক্যাপিটল হিলে আক্রমণের পর যে শার্টটি পরে গণমাধ্যমের সামনে এলেন লেব্রন, সেখানে লেখা ছিল, এই ডিয়ার বলগুলো যখন আমি দেখি তখন আসলে খুব নস্টালজিয়ায় পড়ে যায়। তার পেছনে কারণটা হচ্ছে যে আমাদের সময় মানে 90-এর দশকে যারা বেড়ে উঠেছেন কিংবা তার আগে যারা বেড়ে উঠেছেন, আমাদের হাতের কাছে সবচাইতে দামি কিংবা সবচাইতে কোয়ালিটিফুল যে বলগুলো পাওয়া যেত সেগুলো হচ্ছে এরকম ডিয়ার বল। বাট এখন তো অনেক ধরনের বল পাওয়া যায়, ইংলিশ প্রিমিয়ার লিগের বল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং অনেক লিগ আর ক্লাবের বলগুলো পাওয়া যায় এখন অনেক অপশন আছে। আর হ্যাঁ, যে এখন সময়কার ডিমান্ড কথা- কোনো হয় এটা না না, এখন ডিমান্ড অবশ্যই এটা না, কিন্তু আমরা একটু নস্টালজিয়ায় পড়েছি। এবং সে সময় যে বিষয়টা হতো যে বাংলাদেশের ক্লাব ফুটবলের একটা চমৎকার আবেগীয় চল ছিল, আবেগ দিয়ে ফুটবল খেলা চলতো। কিন্তু এই মুহূর্তে বর্তমান সময় 2021 সালে এসে আমরা যা দেখতে পাচ্ছি, ফুটবলটাকে কর্পোরেট শক্তিগুলো দখল করে নিয়েছে। এবং ফেডারেশন কাপ ফুটবলের খবর দিয়ে শুরু করতে চাই। শিরোপার লড়াইয়ে কাল মাঠে নামছে দুই কর্পোরেট জায়ান্ট, যেখানে ঘরোয়া ফুটবলের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মরিয়া সাইফ স্পোর্টিং ক্লাব বিপরীতে শিরোপা ধরে রাখতে চায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল 4টায় শুরু হবে দু দলের লড়াই। ফাইনালে প্রথমবারের মতো দুই কর্পোরেট জায়ান্টের লড়াই। নিয়ম মেনে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা দুই ফাইনালিস্ট দলের, কিন্তু সেখানে অপেশাদারিত্বের পরিচয় বাফুফের। আসেনি সাইফ স্পোর্টিং এর কোচ ও অধিনায়ক, তাই হয়নি ট্রফি নিয়ে দুই অধিনায়কের কোনো ফটো সেশন। ঘটনার ব্যাখ্যা অবশ্য দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, কিন্তু বাফুফের সাধারণ সম্পাদক তা আমলে না নিয়ে জানালেন ডিসিপ্লিনারি কমিটিকে। আমরা ফেডারেশনকে ভার্বালি জানিয়েছিলাম, আমাদের কোচ যেহেতু ট্রেনিংয়ে আছে যার কারণে আমাদের আজকে এই মিটিংয়ে উপস্থিত হতে পারে নাই বলে দুঃখ প্রকাশ করছি আমরা। তারপর ওনারা কোনো রেসপন্স করেনি। আর পরে ক্লাবকে যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হবে তারা অংশগ্রহণ করতে বাধ্য, এবং সেইভাবে যদি তারা না আসে যাদেরকে অংশগ্রহণ করতে বলা হবে, দ্যাট ইস্যু সিম্পলি গোজ টু দ্য ডিসিপ্লিনারি কমিটি। মাঠের লড়াইয়ে অবশ্য গভীর মনোযোগ সাইফের। অনুশীলনে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেবার পাশাপাশি প্রথমবারের মতো শিরোপাটা জিততে চায় যে কোনো মূল্যে। প্রত্যাশা সবাই চায় চ্যাম্পিয়নশিপ, আর হ্যাঁ বসুন্ধরা আমাদের থেকে অনেক এগিয়ে, তো আমরা প্রেশারে কিছু নেই, আমরা জাস্ট এনজয় করবো ম্যাচটা। এদিকে প্রথমবারের মতন ফাইনালে খেলতে যাওয়া সাইফ স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলতে যাওয়া নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। লাস্ট 3-4 বছর একসাথে খেলছো, so you know each other very well. I just want to wish you best of luck and I miss you and I hope you will beat Boshundara Kings 3-0. সেমিতে আবাহনীকে উড়িয়ে দিয়ে ফাইনালে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা, যেখানে শিরোপার কোনো বিকল্প নেই অস্কার ব্রুজনের কাছে। তারা একটা স্ট্রং প্রতিপক্ষ আমাদের জন্য, তো আমরা আশা করি আমাদের টিম ওয়াইজ যদি আমরা ম্যাচ খেলতে পারি, আমাদের এখন যে পারফরমেন্স আমরা শো করছি, আমরা যদি সেটা অ্যাপ্লাই করতে পারি মাঠে কালকে, তাহলে হয়তো আমরা ম্যাচটা খুব ইজিলি জিততে পারবো। শিরোপা ধরে রাখা আর প্রথম শিরোপার স্বাদ, এমন দুই সমীকরণের সমাধান হবে রবিবার বিকেল 4টায়। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার একটা আপডেট দিচ্ছি। সহকারী কোচ এবং স্টাফ সহ করোনায় আক্রান্ত হয়েছেন আবাহনীর 5 ফুটবলার। ঢাকা আবাহনীর 5 ফুটবলার, তাদের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। কোভিড পজিটিভ হওয়া 5 ফুটবলার হচ্ছেন দীপক রয়, মোহাম্মদ হৃদয়, আলামিন হাসান আনাফ, রুবেল মিয়া এবং ফয়সাল আহমেদ শীতল। এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন সহকারী কোচ জাকারিয়া বাবু এবং স্টাফ ইমন। আক্রান্ত ফুটবলারদের ক্লাবে আলাদা দুটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার ফেডারেশন কাপের সেমিফাইনালে ম্যাচের আগে করোনা টেস্ট করান আবাহনী ফুটবলাররা। শনিবার টেস্টের রেজাল্ট 5 ফুটবলার করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। ফেডারেশন কাপের ফাইনাল এবং তার আগের যে আনুষঙ্গিক বিষয় রয়েছে সে বিষয় সবগুলো নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে বাংলা মোটর সেন্টার থেকে যমুনা টেলিভিশনের যুক্ত হচ্ছেন সহকর্মী অলক হাসান। অলক, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমার প্রথম যে প্রশ্নটা আপনার কাছে তা হচ্ছে, আমরা দেখলাম আবাহনীর 5 ফুটবলার যারা মূলত আসলে সাইড বেঞ্চের ফুটবলার, তারা করোনা আক্রান্ত হয়েছেন এবং সহকারী কোচ আক্রান্ত হয়েছেন।
এটার কোনো প্রভাব আগামীকাল ফাইনালে পড়তে যাচ্ছে কিনা, কারণ তারা সেমিফাইনাল ম্যাচটা খেলেছেন বসুন্ধরা কিংসের সঙ্গে, কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? না আসলে সামি, তারা কিন্তু এই তাদের করোনা আক্রান্ত হবার বিষয়টা কিন্তু এই ফাইনালে কোনোভাবে প্রভাব ফেলবে না, কারণ হচ্ছে তারা মেইন স্ট্রিমের ফুটবলার না, কিন্তু মানে তারা বদলি হিসেবে নেমেছেন বা একাদশে নিয়মিত না, তাদের হয়তো বা প্রিমিয়ার লিগে কিন্তু দেখা যেতে পারে, কারণ আবাহনীকে কিন্তু অনেক লম্বা সময় খেলতে হবে। তাই বলাই যায় যে আসলে তাদের সংস্পর্শে আসা বা আবাহনীর কাছ থেকে যেটুকু আমরা জানতে পেরেছি যে তারা আজকে কিন্তু ফেডারেশন কাপের ফাইনালের পর কিন্তু আসলে লিগ নিয়ে, ফাইনালের প্রিভিউর পর লিগ নিয়ে কিন্তু একটি মিটিংও হয়েছে বাফুফেতে, সেখানে কিন্তু পেশাদার লিগ কমিটির তারা কিন্তু জানিয়েছে যে 13 তারিখেই তারা শুরু করতে যাচ্ছে, 4 ভেন্যুতে তারা শুরু করতে যাচ্ছে। কিন্তু এরপরই সন্ধ্যার পরপরই কিন্তু আমাদের কাছে খবর আসে যে আবাহনীর কিন্তু 5 জন আক্রান্ত হয়েছে। তো তারপরে বলা যায় যে তারা কিন্তু কোনোভাবে বিচলিত নাই, তারা কিন্তু খেলতেই চায়, তাদের ফুটবলারদের সাইডে রেখে কিন্তু খেলতে চায়। সামি, এইটুকু হচ্ছে এই পার্টটুকু নিয়ে আমার কাছে আপডেট। মানে তারা তো অ্যাসিম্পটোমিক, এই পর্যন্ত আপনার কথাতে যেটাই বুঝতে পারলাম আসলে। অলোকের মৌনতায় সম্মতির লক্ষণ। অবশ্যই। অলোক, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেমনটা সামি বলছিল যে 2 কর্পোরেট জায়ান্ট হচ্ছে গিয়ে কালকে খেলবে, তো এই নিয়ে প্রস্তুতি এবং কালকের ম্যাচটা নিয়ে আপনার কাছে আপডেটটা কি? ম্যাচ নিয়ে আপডেট তো আসলে দেখলেনই কিছুক্ষণ আগে কিরকম ছিল আজকের দিন, কিন্তু এর বাইরে কিছু জিনিস জানিয়ে দিতে চাই দর্শকদের কাছে। এই 2 দলের মানে লড়াইটা কিন্তু বেশ জমজমাট, মানে মুখোমুখি হওয়ার পর কালকে কিন্তু একটি বেশ ভালো জমজমাট লড়াই আশা করা যায়, কারণ সাইফের কেনেথ ইকেচুকু এখন পর্যন্ত 5টি গোল করেছে, বিপরীতে বসুন্ধরা কিংসের রাউল বেসেরা তিনি করেছেন 4 গোল। বলাই যায় বিদেশি ফুটবলাররা কিন্তু বেশ একটা ফাইটের মধ্যে রয়েছে। এখন পর্যন্ত 2 দলে কিন্তু আনবিটেন, এবং এখন পর্যন্ত কিংস মাত্র 1টি গোল খেয়েছে আর সাইফ কিন্তু মাত্র 3 গোল হজম করেছে। জাতীয় দলের ডিফেন্ডার কিন্তু এই 2 দলে কিন্তু ভাগ হয়ে আছে, কিংসে রয়েছেন 1 জন এবং সাইফে কিন্তু রয়েছেন 3 জন জাতীয় দলের ডিফেন্ডার। তাই বলাই যায় যে রক্ষণে তারা কতটুকু পারদর্শী। আর ডিফেন্ডাররা কিন্তু সাইফের যারা আছেন তারা কিন্তু উপরে এসে গোলও করছেন, এটা কিন্তু আসলে বাড়তি একটি পাওয়া দলের জন্য। ইমানুয়েল আরিয়েচুক তিনি কিন্তু 2 গোল করেছেন, সাইফের ডিফেন্ডার ইয়াসির আরফাত তিনিও 2 গোল করেছেন। অস্কার বুজান এখন পর্যন্ত 3টি শিরোপা জিতেছেন, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, লিগ সহ, এটি তার 4র্থ শিরোপার হাতছাড়ি। বিপরীতে আপনি যদি পল পুটকে চান, উনি কিন্তু এখন পর্যন্ত এই সাইফের দায়িত্ব নেওয়ার পর একটি ম্যাচও কিন্তু হারেনি, এবং তিনি 5টি জাতীয় দলের, গাম্বিয়া, কেনিয়া, এরকম 5টি জাতীয় দলের কোচ হবার অভিজ্ঞতা রয়েছে। তাই বলাই যায় যে কেউ কারো থেকে কোনো অংশে পিছিয়ে নেই। অলোক, একটা বিষয় আমি শেষ আপনার কাছে জিজ্ঞেস করবো, তা হচ্ছে আপনি তো অনেক ম্যাচ কভার করেছেন, অনেকগুলো সিজন কভার করেছেন, যমুনা টেলিভিশনের হয়ে আপনি গত 7 বছর ধরে আছেন, 6 বছর ধরে আছেন। দেশের ফুটবলকে আলটিমেটলি কর্পোরেট শক্তির দিকে চলে যাচ্ছে কিনা? কারণ ফুটবল অলওয়েজ আমরা যেটা জানি যে একটা আবেগের জায়গা, এবং আগে যে ক্লাব কালচার ছিল সেটা আবেগ দিয়েই খেলা হতো, কিন্তু এখন অনেক গোছানো, অনেক পরিশীলিত একটা কর্পোরেট কালচার আমরা ফুটবলে দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, অবশ্যই, এটা ছাড়া তো ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আপনি আবেগ দিয়ে যতদিন খেলেছেন, কিন্তু যতদিন পর্যন্ত এই কর্পোরেটরা না উঠে আসবে, ফুটবলারদের পারিশ্রমিক বাড়বে না, ফুটবলাররা নিজেদের সামনের দিকে তুলে ধরতে পারবে না, তাদের জীবনযাত্রায় ব্যাহত হবে, কেউ ফুটবল খেলতে আসবে না। কেন আসবে? তাদের মানে রুটি রুজির তো একটা ব্যাপার থাকে, তাদের তো সংসার চালাতে হতে পারে। তো কর্পোরেটরা উঠে আসছে বলেই কিন্তু আজকে কিন্তু কিছু কিছু ফুটবলার উঠে আসছে। ভবিষ্যতে আরো কর্পোরেটরা উঠে আসলে ফুটবল আরো এগিয়ে যাবে। অলোক, আপনার কোর মেসেজটা জানতে পেরেছি, এবং আপনি বলছিলেন যে আবেগ দিয়ে তো আসলে ফুটবল চলে না, আবেগ দিয়ে ফুটবল আপনি আমি খেলি, আপনি ডিফেন্ডার আমি গোলকিপার, কিন্তু আমাকে কখন আপনি বিট করতে পারেন নাই আবেগ কিংবা স্কিল, যে কোনো কিছু দিয়ে। এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ অলোক। দর্শক, এই পর্যায়ে আমরা জানবো আজকের দিনের বেশ কিছু উল্লেখযোগ্য খেলার খবর। উইন্ডিজ সিরিজের ঘন্টা বাজছে, প্লেয়াররা সব বায়াবা বলে ঢুকেছে। রবিবার সকাল 10টা থেকে শুরু হচ্ছে উইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের ক্যাম্প। হেড কোচ রাসেল ডমিঙ্গো থাকবেন বোলিং কোচ ওটিস গিবসন। রোববার সকালে ঢাকায় পৌঁছাবে উইন্ডিজ ক্রিকেট দল। শেষ মুহূর্তে ক্যারিবিয়ান শিবিরে করোনার সংক্রমণ দেখা দেয়, বিসিবি এখন বাড়তি সতর্ক।
তৃতীয় দিন শেষে ভারতের বিপক্ষে 197 রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের 338 রানের জবাবে 244 রানে অল আউট হয় ভারত। কামিন্স 4টি ও হ্যাজলউড নেন 2 উইকেট। 3 ব্যাটসম্যান হন রান আউট। দিন শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ 2 উইকেটে 103 রান। সো দ্যাট ওয়াজ অল ইন স্পোর্টস লাইভ। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। Goodbye.